বাংলাদেশে যদি সংকট নিরসন করতে হয় তাহলে এটার একমাত্র সমাধান গণপরিষদ নির্বাচন। কেন গণপরিষদ নির্বাচন এই সময়ে সংকটের সমাধান? সেটা হলো পূর্ববর্তী বক্তাগণ তিনজন বক্তা তিন ভাবে ব্যাখ্যা করেছেন। আইনিভাবে ব্যাখ্যা এসেছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাখ্যা এসেছে, গণ অভ্যুত্থানের নেতা আইএস সাহেব কেন তারা লড়াই করেছিলেন, সময় উপযোগী জায়গা থেকে, হিস্টোরি থেকে, ভবিষ্যৎ জায়গা থেকে উনি সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। আমাদের ফরিদ ভাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কোথায় কোথায় আমরা ভুল করেছি, কেন আজকে আমরা গর্তের মধ্যে পড়েছি, সেই বিষয়টা উনি খুব সুন্দরভাবে স্পেসিফিক একটা তুলে ধরেছেন আপনাদের সামনে। মুসা ভাই লিগাল ফ্রেমওয়ার্ক গুলো তুলে ধরেছেন। যারা এখানে এসেছেন তিনটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে তিনটা আপনারা বক্তব্য পেয়েছেন। আমি লিগাল ফ্রেমওয়ার্ক, হিস্টোরিক্যাল ফ্রেমওয়ার্ক ওই জায়গাটা যাব না। আমি বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে কি সমাধান হতে পারে সেই বিষয়টাতে যাব। কয়েকদিন আগে বাংলাদেশের আমলা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া, আগে ছিলেন উনি ল ডিপার্টমেন্টে পড়েছিলেন, রাজনৈতিক এক বিজ্ঞজন, উনি বললেন স্বাধীনতার পরে যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে একবারই গণপরিষদ হয়, আর গণপরিষদের প্রয়োজন নাই। আমরা আরবের মধ্যে দেখেছিলাম অনেক লোক জ্ঞানী ছিল, কিন্তু কোরআনিক ভাষা তাদেরকে বলা হয়েছে তারা মূর্খ। এর মধ্যে বড় একটা মূর্খ ছিল আবু জাহেল। সে বলতো যা বলা হচ্ছে এগুলো সত্য, কিন্তু আমি মানতে পারবো না। বললো যে কেন মানতে পারবো না? বললো যদি মানি তাহলে তো আমি আর গডফাদার থাকতে পারবো না, যদি বলি মানি তাহলে তো আমার শাসন ক্ষমতা চলে যাবে। তো সেটা সমাধানের জন্য ওই যে আসনের আলাপ হচ্ছে না, এগুলো বোগাস আলাপ হবে। তখন সে মোহাম্মদের কাছে যারা বলতেছে তোমার চাঁদ তারা সূর্য সবকিছু আইনা দিব, তুমি যেগুলো বলো এগুলো ছেড়ে দাও, কারণ আমার রাজনীতি, আমার গডফাদারগিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ কি মেনেছে? মানে নাই, কারণ তার লক্ষ্যটা ছিল জনগণকে সার্ভ করা। ওই মূর্খের জন্য আমি বলতে চাই, আপনি যে বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা হয়েছে এবং সেই সময় একটি গণপরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো প্রয়োজন নাই। আর আমি আপনাকে বলি তার্কিক ইতিহাস তো আপনি পড়াশোনা করেছেন, সেখানে কয়টি গণপরিষদ হয়েছে? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, এটা এই যে আপনারা আছেন আপনারাই জানেন। আপনারা তো কখনো পার্লামেন্টে যান নাই, আপনারা তো কখনো বড় মন্ত্রী হন নাই, লিগাল ফ্রেমওয়ার্ক পড়াশোনা করেন নাই। ছোট্ট কমন সেন্সে এই যে নেপালের বিষয়টা আপনারা জানেন, সেখানে গণপরিষদ নির্বাচন এবং নতুন একটি কনস্টিটিউশন হয়েছে। টিউনিসিয়া হয়েছে, অসংখ্য রাষ্ট্রের উদাহরণ দেওয়া যাবে। যখন মানুষ মূর্খ হয়ে যায়, সে হলো চোখ মুখ সবকিছু অন্ধ করে রাখে। তার কাছে পৃথিবীর কোন ইতিহাস নজির তার কাছে যায় না। তার কাছে একটাই যায়, কোন ভাবে পার্লামেন্টে ঢুকবে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, জনগণকে বোকা বানাবে, তার মাথায় হলে এই দামড়াগুলো খেলবে। এখন আপনারা চিন্তা করেন, এই গণঅভ্যুত্থানের পরে সরকারের সব জায়গা থেকে তারা একটা মন্ত্রী হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ। আমাদের তো সবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কেন আমরা এটা এগিয়ে দিয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বারবার যাতে সংকট ফিরে না আসে, সেই জায়গা থেকে জনগণের মধ্য থেকে জনগণের লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া। যারা এই ধরনের আবু জাহেলের মতন বাংলাদেশে আচরণ করতে আসবে, এই আবু জাহেলদেরকে ঠেকিয়ে দেওয়া। এই আবু জাহেলরা এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, সমস্যা নাই তো। কেন আপনারা ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এরকম বলছেন না আপনারা? মাঠটা দখল করে পুরো বাংলাদেশে, যখন মানুষ শ্রমিকরা খেতে পাচ্ছে না, আমার ভাইরা চাকরি পাচ্ছে না, রোড টোড ব্লক দিয়ে কেমন পুরো বাংলাদেশ অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে। ওই আপনারা তো আবার সেই ফেব্রুয়ারিতে গেলেন। কেন গেলেন আপনারা? জনগণকে যা বলেন
এত উল্টো চরিত্র কেন আপনাদের? আমরা যখন নাগরিক কমিটি গঠন করি, আমাদের সে 8টি কাজ নিয়ে আমরা মাঠে নামি। সে কাজের মধ্যে একটি কাজ ছিল গণপরিষদের আলোচনা। এই আলোচনা জনগণের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান বানাবো। এখন এই মূর্খের উদ্দেশ্যে আমি বলতে চাই, জিয়াউর রহমান 1978 সালে সামরিক ফরমান জারি করেছিলেন।